আজকে আমাদের এর আগে আমরা কোষঝিল্লি পর্যন্ত পড়েছিলাম না? কোষঝিল্লি, হ্যালো, Yes, sir. স্যার এর আগে আমরা কোষঝিল্লি পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা শুরু করবো সাইটোপ্লাজম থেকে। আমরা এখানে তোমাদেরকে কিছু পড়া বোর্ডে পড়াবো, কিছু পড়া তোমাদেরকে স্ক্রিনে। আসসালামু আলাইকুম। মিনহাজ রেকর্ড করতেছো? জি স্যার, করতেছি স্যার। ঠিক আছে। এখানে আমরা এই অধ্যায়ের ম্যাক্সিমাম পড়াগুলো আমরা তোমাদেরকে ম্যাক্সিমাম জুমে পড়াবো, কারণ এখানে একটু এই পড়াগুলো একটু বর্ণনামূলক, তোমাদেরকে আমি জাস্ট কিছু অন্যভাবে পড়াবো। এবং এখন এই জুমেও যেগুলো পড়াবো তার মধ্যে কিছু অংশ বোর্ডে আর কিছু অংশ আমরা স্পেশাল দিয়ে পড়াবো তোমাদেরকে, ঠিক আছে? মনে থাকবে সব। সবার কাছে নোটটা আছে না? আছে নাকি নাই? পিডিএফ ফাইলটা আছে না সবার? অর্ধেক দিছে নাকি পিডিএফ ফাইল? আচ্ছা, এর আমরা কোষের অংশকে আমরা পাইনি স্যার আমরা পাই নাই। আচ্ছা, ঠিক আছে। কোষের মধ্যে দুই ভাবে, একটা হচ্ছে বাহ্যিক, কোষের বাহ্যিক গঠন, একটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ গঠন। বাহ্যিক গঠনের মধ্যে ছিল কোষ প্রাচীর এবং কোষঝিল্লি, আর অভ্যন্তরীণ গঠনের মধ্যে ছিল সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই যে সাইটোপ্লাজম, আমরা সাইটোপ্লাজম নিয়ে পড়বো। সাইটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী এইচ লার্ডলি, LARD লার্ড LY। তাহলে সাইটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী এইচ লার্ডলি। বলো তো এইচ লার্ডলি, LARD লার্ডলি। ওকে, ফাইন। এখন দেখো এই ওয়ার্ডটা আমরা আগে তোমাদেরকে বেশ কয়েকবার বলছি। সাইটোপ্লাজম শব্দকে ভেঙে দেখলাম, দুইটা কথা হয়, একটা হচ্ছে সাইটো, একটা হচ্ছে প্লাজম। সাইটোপ্লাজম ওয়ার্ডটাকে ভেঙে দেখলাম আমরা দুটো ওয়ার্ড, একটা হচ্ছে সাইটো, একটা হচ্ছে প্লাজম। তোমরা বলো সাইটো কথাটা কোথা থেকে আসছে? সাইটো কথাটা আসছে সাইট থেকে, আর সাইট মানে হচ্ছে কোষ। সাইট মানে কি রে? সাইট মানে হচ্ছে কোষ। বুঝতেছি কিনা? হ্যালো, জি স্যার। আচ্ছা, আবার দেখো প্লাজম কথাটা আসছে প্লাজমা থেকে। প্লাজম কথাটা যে প্লাজমা থেকে আসছে, প্লাজমা মানে কি? তোমরা বলো প্লাজমা কথার মধ্যে কয়টা কথা আছে বলো তো? প্লাজমার মধ্যে কয়টা কথা আছে? প্লাজমার মধ্যে কয়টা কথা আছে বলো তো? কেউ বলতেছ না কেন? প্লাজমা কথার মধ্যে কয়টা কথা আছে বলো তো? চারটা কথা। কি কি? একটা হচ্ছে অর্ধতরল, প্লাজমা কথা হচ্ছে অর্ধতরল। কেউ বলতে পারতেছ না? এগুলোকে আগে আমরা পড়াই না? প্লাজমা কথাটাকে আগে কোনদিন শোনা না তোমরা? Sir, শুনছি। অর্ধতরল, সজীব, জেলি সদৃশ, অর্ধতরল, সজীব, জেলি সদৃশ এবং কলয়েডাল। অর্ধতরল, সজীব, জেলি সদৃশ এবং কলয়েডাল। যে কোনো জায়গায় প্লাজম বা প্লাজমা ওয়ার্ডটা শুনলে আমার মধ্যে এই চারটা কথা চলে আসতে হবে। একটা হচ্ছে অর্ধতরল, সজীব, জেলি সদৃশ, কলয়েডাল। এবার আমি একটা একটা করে বলি। কলয়েডাল মানে কি? কলয়েডাল, এই কলয়েডাল ওয়ার্ডটাকে আগে আমরা কোনদিন শুনছি নাকি শুনি নাই? কলয়েডাল শুনছি নাকি শুনি নাই? কলয়েডাল ওয়ার্ডটা স্যার শুনেছি। স্যার কলয়েডাল মানে হচ্ছে পৃথিবীতে বোর্ড স্যার যত, ঝাপসা যায়। বলো। স্যার বোর্ড ঝাপসা যায় স্যার, কিছু দেখতেছি না। ঠিক আছে স্যার ঠিক আছে তো? স্যার ঠিক আছে স্যার ব্লার হচ্ছে স্যার। ওকে, ফাইন। কলয়েডাল কথাটা মানে কি? দেখো, কলয়েডাল মানে হচ্ছে পৃথিবীতে যত ক্ষুদ্র বস্তু আছে তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কলয়েড, একটা হচ্ছে ক্রিস্টালয়েড। যাদের সাইজ 1 থেকে 200 মাইক্রোমিটারের মধ্যে, যাদের সাইজ 1 থেকে 200 মাইক্রোমিটারের মধ্যে, তাদেরকে বলা হয় কলয়েড। তাদেরকে বলা হয় কলয়েড। তাহলে কলয়েড কারা? যাদের সাইজ 1 থেকে 200 মাইক্রোমিটারের মধ্যে। কলয়েডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কলয়েড হচ্ছে হাইড্রোফিলিক। কলয়েড কিফিলিক বলো তো? কলয়েড কিফিলিক বলো? হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক। হাইড্রো মানে হচ্ছে পানি, হাইড্রো মানে কি রে? পানি। ফিলিক মানে হচ্ছে ফিলিয়া, ফিলিয়া মানে হচ্ছে আকর্ষণ, ফিলিয়া মানে কি রে? আকর্ষী। তাহলে কলয়েড জাতীয় পদার্থ পানি কি করে? শোষণ করে। পানি কি করে? শোষণ করে। সাইটোপ্লাজম যেহেতু কলয়েডাল, তারা কি করে? পানি শোষণ করে। যেহেতু পানি শোষণ করে, তাহলে তাদের মধ্যে পানি আছে, দেখতে অর্ধতরল, জেলি সদৃশ। অর্ধতরল কেমন রে? জেলি সদৃশ। তাহলে কলয়েডাল ওয়ার্ডটা বললাম, জেলি সদৃশ বললাম, অর্ধতরল। আসলে অর্ধতরল আর জেলি সদৃশ কথাটা প্রায় সেম। এখন দেখো সজীব মানে কি রে? সজীব, আমি যে বললাম সজীব, সজীব মানে কি? আমি আন্দাজ একটা কথা বলে দিলে হবে না। সজীব মানে কি বলতো? তুমি কেন এটাকে সজীব? জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া। কথাটাকে আরেকটু স্পেসিফিক যদি বলতে চাই, তোমার কথা ঠিক আছে, একদম স্পেসিফিক। যেমন জৈব রাসায়নিক বিক্রিয়া বলতে স্পেসিফিক বলি, যেখানে বিপাক হবে, যেখানে কি হবে? যেখানে বিপাক হয়, যেখানে শক্তি উৎপন্ন হয়, যেখানে বিপাক হয়, যেখানে শক্তি উৎপন্ন হয়। বিপাক মানে কি? কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু ভেঙে ফেলা।
যেমন গ্লুকোজকে আমরা জমিয়ে গ্লাইকোজেনেসিস করি, গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লাইকোজেন তৈরি করি, আবার গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করি। অর্থাৎ কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু ভাঙা, বিপাক বিক্রিয়া, শক্তি উৎপাদন বিক্রিয়া, এই সমস্ত বিক্রিয়া হয় বলে রেখে কি বলা হয়? সজীব বলা হয়। তুমি যদি কোনোদিন কোন অলিম্পিয়াড বা কোন ধরনের ভাইবা, আমাদের দেশে ওরকম ভাইবা হয় না, এসএসসি এবং এইচএসসি লেভেল আমাদের দেশে ওরকম ভাইবা হয়। মেডিকেলে কিন্তু আবার কি হয়? ভাইবা। যেমন তুমি যখন মেডিকেলে ফার্স্ট ইয়ার উঠবে, তোমাকে তুমি বলতেছো সাইটোপ্লাজম ইজ এ ভাইটাল, সাইটোপ্লাজম ইজ এ ভাইটাল সাবস্টেন্স। তখন তোমাকে জিজ্ঞেস করবে কেন তুমি এটাকে ভাইটাল বলতেছো, কেন তুমি এটাকে সজীব বলতেছো? তখন স্টুডেন্ট সজীব মানে সে জীবিত, সে সুন্দর, স্বতঃস্ফূর্ত, তরতাজা, এই সমস্ত হাবি যাবে কথাবার্তা বলতে। তোমাকে স্পেসিফিক বলতে হবে এখানে মেটাবলিক রিঅ্যাকশন হয়, এখানে বিপাকীয় বিক্রিয়া হয়, এটা হচ্ছে সজীব। আবার এখানে অর্ধতরল, অর্ধতরল মানে এখানে পানি আছে নাকি নাই বলো তো? এই অর্ধতরল মানে পানি আছে নাকি নাই? স্যার পানি আছে স্যার। পানি অবশ্যই, এখানে পানির পরিমাণটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 65 to 96%। 96%। সাইটোপ্লাজমের পানির পরিমাণ হচ্ছে 65 to 96%, 65 to 96%। তাহলে দেখো সাইটোপ্লাজম হচ্ছে, সাইটোপ্লাজম মানে কি? এটা হচ্ছে কোষের সাইটো এবং প্লাজম। সাইটো মানে হচ্ছে কোষ, প্লাজম মানে প্লাজমা, প্লাজমা অর্ধতরল সজীব জেলের সদস্য কলয়েডা। এই সাইটোপ্লাজম কি করে? বিভিন্ন ধরনের অঙ্গাণু ধারণ করে। বিভিন্ন ধরনের কি ধারণ করে? সাইটোপ্লাজম কি ধারণ করে? বিভিন্ন ধরনের অঙ্গাণু ধারণ করে, অর্গানিলসকে সে কি করে? ধারণ করে। তাহলে আমি যদি বলি কোষীয় অঙ্গাণু ধারণকারী, কোষীয় অঙ্গাণু ধারণকারী অর্ধতরল সজীব জেলের সদস্য কলয়েডাল পদার্থকে সাইটোপ্লাজম বলে, বলতে পারবা? আমি যদি বলি কোষীয় অঙ্গাণু ধারণকারী অর্ধতরল সজীব জেলের সদস্য কলয়েডাল পদার্থকে সাইটোপ্লাজম বলে, বলতে পারবা নাকি পারবা না? স্যার পারবো। এখন স্যার পারবো। অর্ধতরল মানে এখানে পানি আছে, পানির পরিমাণটা কত? 65 থেকে 96। এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। কলয়েডাল মানে কি? যাদের সাইজ 1 থেকে 200 মাইক্রনের মধ্যে, এবং কলয়েডাল একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কি ধারণ করে? তারা পানি শোষণ করে। ঠিক আছে, বুঝতেছো তোমরা? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি কোষটাকে এভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো এটা হচ্ছে কোষ। কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে কি আছে? সাইটোপ্লাজম আছে। নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজম যে সাইটোপ্লাজমের ভিতরে অর্ধতরল সজীব যাই কিছু আছে সবাইকে বলতেছে সাইটোপ্লাজম। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের দিকে, সাইটোপ্লাজমের বাহিরের কিছু যে বাইরের অংশগুলো, অর্থাৎ কোষঝিল্লির কাছাকাছি বা কোষ প্রাচীরের কাছাকাছি, শোনা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার। কোষঝিল্লির কাছাকাছি, কোষঝিল্লির কাছে যে সাইটোপ্লাজমের যে অংশগুলো থাকে, কোষঝিল্লির কাছাকাছি সাইটোপ্লাজমের যে অংশগুলো থাকে, এগুলো অপেক্ষাকৃত শক্ত। অপেক্ষাকৃত কি হয়? অপেক্ষাকৃত শক্ত। তাই এখানে যে সাইটোপ্লাজমগুলো থাকে সেগুলো অপেক্ষাকৃত কি হয়? শক্ত। এই যে অপেক্ষাকৃত শক্ত যে সাইটোপ্লাজমগুলো থাকে তাদেরকে বলা হয় একটোপ্লাজম, তাদেরকে বলা হয় একটোপ্লাজম। আবার ভিতরে যে পদার্থগুলো আছে, ভিতরে যে সাইটোপ্লাজমগুলো আছে, তারা অপেক্ষাকৃত নরম হয়, অপেক্ষাকৃত নরম বা নমনীয়। এই অপেক্ষাকৃত নমনীয় ভিতরের দিকে যারা আছে তাদেরকে বলা হয় এন্ডোপ্লাজম, তাদেরকে বলা হয় এন্ডোপ্লাজম। এই যে এখানে দেখা যাচ্ছে প্লাজম, প্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম। প্লাজম মানে কি রে? এই প্লাজম মানে কি রে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। একটো মানে বাহিরে, একটো মানে কি রে? একটো মানে হচ্ছে বাহিরে, আর এন্ডো মানে ভিতরে, এন্ডো মানে কি রে? ভিতরে। তাহলে সাইটোপ্লাজমের যে অংশগুলো বাইরে থাকে এবং যারা শক্ত প্রকৃতির হয় তারা একটোপ্লাজম, আর যারা ভিতরের দিকে থাকে তারা নমনীয় হয়, তারা হচ্ছে এন্ডোপ্লাজম। এখানে শক্ত এবং নমনীয় কথাটা মানে, নমনীয় মানে কি? নমনীয় মানে হচ্ছে তারা কোমল, তারা বেশি মুভ করে, তারা বেশি কি করে? মুভ করে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। আর শক্ততে তারা রিজিড, এক জায়গায় জমাট বেঁধে থাকে, এক জায়গায় জমাট বেঁধে, অনেকটা এরকম। এই কথাটার মিনিংটা হচ্ছে এরকম। নমনীয় আর শক্ত মানে কি? নমনীয় মানে যারা ফ্লুইডেবল, যারা ফ্লুইডিটি মেইনটেইন করে, একটা তারল্য আছে, একটা প্রবাহ আছে। শক্ত বলতে তাদের মধ্যে প্রবাহটা কি থাকে? কম থাকে। তাহলে এই একটোপ্লাজম আর এন্ডোপ্লাজম, এই ধারণা থেকে আমি একটা জিনিস বুঝতে পারি, সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম কি স্থির বস্তু না গতিশীল বস্তু? গতিশীল। সাইটোপ্লাজম হচ্ছে গতিশীল বস্তু। আমি তোমাকে এখানে দুইটা কোষ দেখাচ্ছি, একটা কোষ, এটা আরেকটা কোষ। আমি তোমাকে এখানে দুইটা কোষ দেখাচ্ছি। এক জায়গায় সাইটোপ্লাজমের পরিমাণটা কম, এক জায়গায় সাইটোপ্লাজমের পরিমাণটা কম, আর জায়গায় সাইটোপ্লাজমের পরিমাণটা খুব বেশি, একদম ঘন, সাইটোপ্লাজম একদম বেশি করে আছে। যেখানে যেখানে সাইটোপ্লাজমের পরিমাণটা কম থাকবে, এবং সরি তার আগে একটা কথা বলি, আমি একটা কথা একটু আগে বলছিলাম সাইটোপ্লাজম কি স্থির না গতিশীল? তোমরা বলছো সাইটোপ্লাজম গতিশীল। এই যে সাইটোপ্লাজমের যে গতি, এই গতিটাকে বলা হয়, সাইটোপ্লাজম হচ্ছে গতিশীল। তুমি যে বলে সাইটোপ্লাজমের যে গতিশীলতা বা তার যে গতি, এটাকে বলা হয় সাইটোসিস।
এটাকে বলা হয় সাইক্লোসিস। এটাকে কি বলা হয়? সাইক্লোসিস। সাইক্লোসিস কথাটা আসছে সাইকেল থেকে। সাইক্লোসিস কথাটা কোথা থেকে আসে? সাইকেল থেকে। সাইকেল মানে হচ্ছে চক্র বা আবর্তন। সাইকেল মানে কি রে? চক্র বা আবর্তন। অর্থাৎ আবর্তন। সাইটোপ্লাজম এক জায়গায় স্থির না থেকে সে গতিশীল থাকে, সে চক্র আকারে ঘুরতে থাকে, সে আবর্তিত হতে থাকে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস ইয়েস স্যার। স্যার। যেখানে যে কোষের মধ্যে সাইটোপ্লাজমের পরিমাণটা কম, সেই কোষের মধ্যে সাইটোপ্লাজম গুলা বিভিন্ন মুখী হয়ে ঘুরে। মনে করি কিছু সাইটোপ্লাজম এদিকে করে একদিকে ঘুরতেছে, আবার কিছু সাইটোপ্লাজম অন্যদিকে ঘুরতেছে। তাহলে যেখানে সাইটোপ্লাজমের পরিমাণটা কম, সেখানে সাইটোপ্লাজমের যে ঘূর্ণন, সেই ঘূর্ণনটা হয় বহুমুখী। সেই ঘূর্ণনটি কি হয়? বহুমুখী। আবার যেখানে সাইটোপ্লাজমের পরিমাণটা বেশি, সেখানে সবগুলো সাইটোপ্লাজম দেখা যায় একদিকে ঘুরতে থাকে। সবগুলো সাইটোপ্লাজম কোন দিকে ঘুরতে থাকে? একদিকে। এখানে দেখো, এখানে হচ্ছে সাইটোপ্লাজম কম, সাইটোপ্লাজম কম। আর এখানে সাইটোপ্লাজম বেশি, ঘনত্ব বেশি। সাইটোপ্লাজম যদি কম হয়, তাহলে সাইটোপ্লাজম গুলা বিভিন্ন ভাগে ভাগে গুচ্ছাকারে ভাগ হয়ে বিভিন্ন দিকে ঘুরে। এটাকে বলা হয় বহুমুখী আবর্তন। আর যেখানে সাইটোপ্লাজমের পরিমাণটা বেশি, এখানে সাইটোপ্লাজম গুলো সকলে একদিকে ঘুরে। এটাকে বলা হয় একমুখী আবর্তন। তাহলে আমি যদি বলি সাইটোপ্লাজমের গতিকে কি বলা হয়, বলো তোমরা বলো। সাইটোপ্লাজমের গতিকে কি বলা হয়? সাইক্লোসিস। সাইক্লোসিস কয় ধরনের? সাইক্লোসিস। সাইক্লোসিস কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে একমুখী, একটা হচ্ছে একমুখী, একটা হচ্ছে বহুমুখী। কখন বহুমুখী হবে? সাইটোপ্লাজমের পরিমাণ যদি কম হয়, তাহলে বহুমুখী আবর্তন। সাইটোপ্লাজমের পরিমাণ বেড়ে গেলে সেটাকে বলা হয় একমুখী আবর্তন। তুমি আমাকে প্রশ্ন করতে পারো, সাইটোপ্লাজমের পরিমাণ কেন বাড়বে বা কেন কমবে, এরকম একটা প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ স্যার। যখন তোমাদেরকে বোটানির নবম অধ্যায়ের মধ্যে আরো বিস্তারিত করে পড়বো, কোষের মধ্যে বিভিন্ন সময় অন্তঃবিস্রবণ ঘটে, কোষ থেকে অনেক সময় বহিঃ বিস্রবণ ঘটে। যদি কোনো কারণে কোষে মনে করে এটা একটা কোষ, কোষের ভিতরে অন্তঃবিস্রবণ প্রক্রিয়া, মনে করো পানি প্রবেশ করছে, অন্তঃবিস্রবণ প্রক্রিয়া কি প্রবেশ করছে? পানি প্রবেশ করছে। কোষের মধ্যে যদি পানি প্রবেশ করে, কোষের মধ্যে সাইটোপ্লাজমের পরিমাণ বেড়ে যাবে। সাইটোপ্লাজমের পরিমাণ বেড়ে গেলে একমুখী আবর্তন। আর যদি কোনো কারণে সাইটোপ্লাজম থেকে বহিঃ বিস্রবণ, দ্যাট মিন্স পানি যদি বের হয়ে চলে যায়, সাইটোপ্লাজমের মধ্যে পানির পরিমাণটা কমে যাবে। কমে গেলে তখন কি হবে? বহুমুখী আবর্তন হবে। কথাটা কি বুঝতে পারছো? স্যার পানির পরিমাণ কমে গেলে বহুমুখী আবর্তন, আর পানির পরিমাণ বেড়ে এই গেলে? ছেলে গাধা, পানির পরিমাণ দিয়ে ব্যাখ্যা করতেছে কেন? পানির পরিমাণ কমে গেলে, ওয়েট করো, পানির পরিমাণ কমে গেলে সাইটোপ্লাজম কমে যাবে। সাইটোপ্লাজম কমে গেলে বহুমুখী আবর্তন, এইভাবে বলুন, ঠিক আছে? আচ্ছা স্যার আরেকবার বলবেন? ঘন হবে। পানির পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সাইটোপ্লাজমের পরিমাণ বেড়ে যাবে না? জি স্যার। সাইটোপ্লাজমের পরিমাণ বেড়ে গেলে একমুখী আবর্তন, ঠিক আছে? স্যার আমি ওই যে ওইটা বুঝি নাই যে সাইটোপ্লাজম কমবে বা বাড়বে কেন, এটার কথা বলতেছি। ওই যে কোষের মধ্যে যদি পানি প্রবেশ করে, তাহলে সাইটোপ্লাজমের পরিমাণ বেড়ে যাবে। আর কোষ থেকে যদি পানি বের হয়ে যায়, তাহলে সাইটোপ্লাজমের পরিমাণ কমে যাবে। স্যার আমি এটা বুঝি নাই যে মানে সাইটোপ্লাজম ঘুরে কেন, আর ঘুরবে যে স্যার এটা কেমনে বুঝবো? স্যার এটা কেমন? তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখলে, তুমি যখন একটা জীবন্ত কোষকে দেখবা, ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, তুমি যদি কোষের কোনো লাইভ ভিডিও দেখতে চাও, কোষ মনে হচ্ছে এরকম করে নড়তেছে, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের গতিশীলতা, যেমন এখানে বিভিন্ন বিক্রিয়া হচ্ছে না, এখানে বিভিন্ন কি হচ্ছে? বিক্রিয়া হচ্ছে, শক্তি রূপান্তর হচ্ছে। তাহলে এখানে বস্তুগুলো স্থির থাকে না, গতিশীল থাকে। হ্যালো স্যার, বলো। স্যার এখানে যদি এভাবে বলি যে পানি বেড়ে গেলে সাইটোপ্লাজমের পরিমাণ মানে ঘনত্বটা কমে যাবে না? না, ঘনত্ব না, টোটাল তুমি সামনে পরিমাণ হিসাব, আমরা এখানে ঘনত্ব বলতে আমরা মানে পরিমাণ পানি সহ? তুমি ঘনমাত্রা, ঘনত্ব তুমি পানি সহ সামনে পরিমাণটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কয়েকটা কথা বলছি। সাইটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন, আমি যেগুলো পরীক্ষা আসবে মাস্ট, এগুলো আমি যেগুলো বলবো এগুলো স্পেসিফিক মনে রাখবা। সাইটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী A.H. লার্ডলি। বিজ্ঞানী A.H. লার্ডি। সাইটোপ্লাজম মধ্যে কতটুকু পানি আছে? 65 থেকে 96। 6%। সাইটোপ্লাজমের যে স্থির না গতিশীল, তাড়াতাড়ি বলো, স্থির না গতিশীল? গতিশীল। গতিশীল। গতিশীলতাকে কি বলা হয়? গতিশীলতাকে কি বলা হয়? সাইক্লোসিস। সাইক্লোসিস।
সাইটোসিস কয় ধরনের? দুই ধরনের, একমুখী আর দুই বহুমুখী। ধরনের বহুমুখী। কমে গেলে বহুমুখী, বেড়ে গেলে একমুখী। আচ্ছা ঠিক মুখী। আছে। এখন দেখুন সাইটোপ্লাজমের একটা সাইটোপ্লাজমের বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক উপাদান থাকে। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের কি থাকে? জৈব রাসায়নিক উপাদান থাকে। কয় ধরনের? 36 ধরনের, 36 টাইপস। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ থাকে। কয় ধরনের বলো? কয় ধরনের? 36 ধরনের। 36 ধরনের। চার থেকে পাঁচটা ইনফরমেশন বললাম। এই চারটে তুমি বইয়ের বাকিগুলো পড়ো আর না পড়ো, মনে রাখো আর না ডাজন্ট ম্যাটার। তুমি এই 4 থেকে 5টা ইনফরমেশন তুমি মাথার মধ্যে আজকে সেট করে ফেলবা। তুমি আজকে জানবা যে আমি আজকে ক্লাস করে আমি এই 4টা ইনফরমেশন এগুলো জিন্দেগিতে করবো না। এইচ লার্জলি শব্দের প্রবর্তন করেন। পানির পরিমাণ 65 থেকে 96%। বিভিন্ন উপাদানের মধ্যে 36টি উপাদান থাকে। আবর্তনকে বলা হয় সাইক্লোসিস। একমুখী আর বহুমুখী, এই কথাগুলো তুমি যখন মনে থাকে সবার এগুলা Yes sir. Yes sir. ক্লাস করা আর সরাসরি ক্লাস করা আর রেকর্ড দেখার মধ্যে আকাশ পাতাল। সো এই কথাগুলো 3 মাস ধরে বলে আসতেছি, নতুন করে বলা। এবার আসো সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের কি থাকে? অঙ্গাণু। অঙ্গাণু থাকে। অঙ্গাণুর মধ্যে কত হচ্ছে ঝিল্লিবিহীন আর কত হচ্ছে ঝিল্লিবদ্ধ। এগুলো আমরা আরো পরে তার আগে আমরা স্পেসিফিক অঙ্গাণু নিয়ে পরে হচ্ছে রাইবোসোম। রাইবোসোম আমরা কিছু পড়াই ফেলি। রাইবোসোম রাইবোসোম ওয়ার্ডটাকে ভেঙে দেখলে কয়টা ওয়ার্ড পাচ্ছ বলো তো? রাইবোসোম ওয়ার্ডটাকে ভেঙে দেখলে কয়টা ওয়ার্ড পাবো আমরা? বলো। দুইটা। দুইটা। একটা হচ্ছে সোম, রাইবোজ আর সোম। এই সোম মানে কি বলতো? আগেও পড়াইছি, নাইট্রোজেন পড়াইছি। হ্যাঁ, সোম মানে কি? ক্ষুদ্র বস্তু। সোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু। এটা হচ্ছে সাম না, এটা সোম, এটা ল্যাটিন ওয়ার্ড। তাহলে সোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু, এনিথিং লিটল, ক্ষুদ্র বস্তু। যেমন লাইসোসোম, রাইবোসোম, ক্রোমোসোম, সেন্ট্রোসোম, সোম সোম সোম, জোম জোম জোম, এই জাতীয় যত কথা শুনবা বুঝলি এটা হচ্ছে কোনো কিছু মিন করতেছে, কোনো কিছু ক্ষুদ্র বস্তুকে কি করে? মিন করে। বুঝতেছো তোমরা? জি স্যার। Yes sir. রাইবো কথাটা আসছে রাইবো নিউক্লিয় প্রোটিন থেকে। রাইবো নিউক্লিয় প্রোটিন, রাইবো নিউক্লিয় প্রোটিন। তাহলে রাইবো কথাটার পূর্ণরূপ হচ্ছে আসলে রাইবো নিউক্লিয় প্রোটিন বা আরএনপি। আরএনপি রাইবো নিউক্লিয় প্রোটিন সমৃদ্ধ। তাহলে যে ক্ষুদ্র বস্তু রাইবো নিউক্লিয় প্রোটিন সংগ্রহ কে জমা রাখে বা এটা সরি, যে ক্ষুদ্র বস্তু রাইবো নিউক্লিয় প্রোটিন সমৃদ্ধ তাকে বলা হয় রাইবোজোম। তাকে বলা হয় রাইবোজোম। মনে থাকবে? রাইবোজোম। Yes sir. কথা কি শুনতেছো তোমরা? জি স্যার শোনা স্যার যাচ্ছে। আরেকবার বলবেন। কিছু বলবা? স্যার আরেকবার বলবেন একটু কষ্ট করে। কষ্ট করে বলতাম। আচ্ছা কষ্ট করে বলি। সেটা হচ্ছে রাইবোজোম ওয়ার্ডটাকে ভেঙে গেলাম দুটো ওয়ার্ড পাইছে হচ্ছে রাইবো, একটা হচ্ছে সোম। রাইবো কথাটা আসছে রাইবো নিউক্লিয় প্রোটিন থেকে বা আরএনপি থেকে। আর সোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু। যে ক্ষুদ্র বস্তু রাইবো নিউক্লিয় প্রোটিন ধারণ করে তাদেরকে বলা হয় রাইবোজোম। হ্যাভ ইউ বুঝেন হোয়াট আই হ্যাভ বলেন? Yes sir. Yes sir, we have বুঝেন what you বলেন। ও জোস। এদিকে এখন দেখো সাইটোপ্লাজমের আবিষ্কার, দেখো সাইটোপ্লাজমের আবিষ্কার এগুলো আমরা জাস্ট শীট থেকে পড়াবো তোমাদেরকে। তারপর একটা করে সাইটোপ্লাজম সরি রাইবোজোম আবিষ্কার নিয়ে কিছু কথা আছে। রাইবোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যালবার্ট ক্লট। বিজ্ঞানী অ্যালবার্ট ক্লট। এই রাইবোজোম কে আবিষ্কার করেন? বিজ্ঞানী অ্যালবার্ট Plot. Wow. এটা আবিষ্কার, এটা সালটা এখানে অ্যালবার্ট ক্লডের সালটা তোমার আচ্ছা লাগবে। এটা হচ্ছে 1954 সালে। অ্যালবার্ট ক্লড কত সালে আবিষ্কার করেন? 54 সালে। 1954 আবার কি আবিষ্কার করেন? আলবার্ট 1900 ক্লড। এটা হচ্ছে যকৃতের কোষে আবিষ্কার করেন। তিনি কোথায় আবিষ্কার করেন? যকৃতের কোষে। আমি তোমাকে যেগুলো ইনফরমেশন লাগবে সেগুলাই বলবো। তাহলে অ্যালবার্ট ক্লড 1954 সালে যকৃতের কোষে আবিষ্কার করেন এবং প্রথমে এটার নাম দেন, উনি নাম দেন মাইক্রোসোম। নাম করেন মাইক্রোসোম দিয়ে। মাইক্রো, তোমরা বলো মাইক্রো মানে কি রে? ক্ষুদ্র। সোম মানে কি রে? বস্তু। অর্থাৎ তিনি একটা পদার্থ দেখতে পাচ্ছেন যকৃতের কোষে, তিনি নামকরণ করেছেন হচ্ছে ক্ষুদ্র বস্তু। মাইক্রোসোম কি তিনি যকৃতের কোষে কিছু দানা দানা দেখতে পান, তাদেরকে নামকরণ করেন তিনি মাইক্রোসোম। ওকে ফাইন। পরবর্তীতে হ্যালো শুনতেছো তোমরা? Yes sir. জি স্যার। এটা হচ্ছে এখন পরবর্তীতে রিসার্চ। হ্যালো এটা নাম্বার বলা জি থাকবে। স্যার। রিসার্চ রবার্টস। রিসার্চ রবার্ট। রিচার্ড রবার্ট। রিচার্ড রবার্টস এটা কেন রাইবোজোম নামকরণ করেন? রিচার্ড রবার্টস আবার রাইবোজোম নামকরণ। রাইবোজোম নামকরণ। তাহলে যেগুলো বলতেছি আমি স্পেসিফিক যে কথাগুলো বলতেছি এই পড়াগুলো তুমি মনে রাখবা। আমি বারবার করে বলে দিচ্ছি, আমি যেগুলো বলবো যেভাবে বলবো তুমি শুধু সেটাই মনে রাখবা।
সব ইনফরমেশন এখানে যারা মনে রাখতে যাবা, যারা সবকিছু করতে যাবা, তারা এইচএসসি তো খারাপ করবে, মেডিকেলও ভর্তি পরীক্ষায় খারাপ করবে। রাইবোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যালবার্ট ক্লড। কত সালে? 1954 সালে। এখানে সব সাল তোমার লাগবে না, যে যে সালগুলো লাগবে আমি সেগুলো বলে দিই। 1954 সালে কোথায়? যকৃতের কোষে। তিনি এটাকে কি নামে নামকরণ করেন? মাইক্রোসোম। পরবর্তীতে মাইক্রোসোম। বিজ্ঞানী রিচার্ড রবার্টস রাইবোজোম নামকরণ করেন। তাহলে রাইবোজোমের আবিষ্কারক হচ্ছে অ্যালবার্ট ক্লড, আর রাইবোজোমের নামকরণ হচ্ছে কে? রিচার্ড রবার্টস। রিচার্ড কে? এখানে আবিষ্কারের মধ্যে আরেকটা আবিষ্কার আছে, জর্জ প্যালেট। বিজ্ঞানী জর্জ প্যালেট। বিজ্ঞানী জর্জ প্যালেট রাইবোজোমকে ভারী পদার্থ রূপে, হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। 1955 সালে ভারী পদার্থ রূপে রাইবোজোম আবিষ্কার করেন। ভারী পদার্থ রূপে রাইবোজোম আবিষ্কার। খেয়াল করি জর্জ কে? রাইবোজোম আবিষ্কার করেন। খেয়াল করিও কথাগুলো। আমি তোমাদের কোনো কিছু পড়াচ্ছি না, শুধু রিডিং করাচ্ছি। তাহলে যদি বলা যায় পরীক্ষায় দুইভাবে আসতে পারে, রাইবোজোম কে আবিষ্কার করেন? অ্যালবার্ট ক্লড। যদি বলে ভারী পদার্থ রূপে রাইবোজোম কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জর্জ প্যালেট। ভারী পদার্থ, এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে স্যার ভারী পদার্থ কেন বলতেছে, আমরা একটু পরে আসতেছি। যদি বলে রাইবোজোম কে আবিষ্কার করেন? বিজ্ঞানী অ্যালবার্ট ক্লড। ভারী পদার্থ রূপে কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জর্জ জর্জ প্যালেট। 1954 তাহলে জর্জ প্যালেট ভারী পদার্থ রূপে রাইবোজোম আবিষ্কার করেন। আচ্ছা, ভালো কথা। এখন তুমি বলতে পারছো ভারী মানে কি? ভারী কি আমার? ভারী মানে হচ্ছে যেটা তলানি পড়ে, যেটা নিচের দিকে চলে যায়। কথা কি বুঝতেছো? ইয়েস স্যার। দ্রবের ভারী পদার্থ মানে কি? যেটা নিচের নিম্নগামী হয়। ভারী বলতে যেখানে যেটা নিম্নগামী হয়, নিচের দিকে পড়ে, তলানি পড়ে। কত হচ্ছে রাইবোজোম নরমালি কোথার মধ্যে থাকে বলো তো? রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। বলো তো রাইবোজোম কোথায় থাকে? রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম হচ্ছে একটা দ্রবণ। সাইটোপ্লাজম একটা কি রে? দ্রবণ। সাইটোপ্লাজম তো একটা দ্রবণ, ঠিক না? জি স্যার। ইয়েস। আমরা জানি যে কোনো দ্রবণের মধ্যে বিদ্যমান দ্রাবক এবং দ্রবকে পৃথক করা যায়। যে কোনো দ্রবণের মধ্যে বিদ্যমান দ্রাবক এবং দ্রবকে কি করা যায়? যে কোনো দ্রবণকে যে পৃথক করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? সেন্ট্রিফিউগেশন। কি বলা হয়? সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন মানে হচ্ছে কোনো দ্রবণের মধ্যে বিদ্যমান দ্রাবক এবং দ্রবকে পৃথক করা। তাহলে সেন্ট্রিফিউগেশনটা মূলনীতি আছে। সেই মূলনীতি কি? ওই দ্রবণকে একটা নির্দিষ্ট মাত্রায়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট মাত্রায় ঘোরানো হয়। একটা নির্দিষ্ট মাত্রায় কি করা হয়? ঘোরানো হয়, ঠিক না? এই কথা কি আমরা আগে বলছিলাম তোমাদেরকে? জি স্যার। আচ্ছা, সাইটোপ্লাজমের বেলায় রাইবোজোমকে আমি যদি পৃথক করতে চাই, আচ্ছা একটা জিনিস বলো আমাকে, মনে করে একাধিক বস্তু আছে। মনে করে আমার হাতে দুইটা মার্কার আছে। আমি জাস্ট তোমাকে উদাহরণ দিচ্ছি, দুইটা মার্কার আছে। লালটার ভর হচ্ছে 10 গ্রাম আর কালোটার ভর হচ্ছে 20 গ্রাম। এটা লাল 10 গ্রাম, এটা হচ্ছে 20 গ্রাম। তোমরা বলো আমি যদি এদেরকে যদি ছুঁড়ে মারি, কে আগে পতিত হবে? নরমালি কে আগে পতিত হবে? যেটা 20 গ্রাম সেটা। যার ভর বেশি, আমরা গ্যালিলিও সূত্র মানে বায়ুশূন্য স্থান উদ্ভাবন না, নরমালি বলতেছি। নরমালি যার ভর বেশি সে কি হবে? আগে পতিত হবে, ঠিক না? জি স্যার। এই যে ভর দিয়ে আমরা পতিত হওয়া, কোনো কিছু পড়ে যাওয়াকে আমরা কি দিয়ে বিবেচনা করি? ভর দিয়ে। যার ভর বেশি সে আগে পতিত হবে, ঠিক আছে? হ্যাঁ। এখানে ভরের সাপেক্ষে আমরা এদেরকে বিবেচনা করে বলে যে জর্জ প্যালেট ভারী বস্তু রূপে। দ্যাট মিন্স আসলে ভারী বস্তু রূপে বলছে গাজী আসমত আবুল হাসান পাওয়ার বিভিন্ন বইয়ের অনুবাদ করতে ব্যর্থতা। উনি এটা ভারী বস্তু বলতে এটাকে যে পৃথক করা যায়, ভরের মাধ্যমে যেটাকে পৃথক করা যায়, উনি এটাকে মিন করছেন বিজ্ঞানী জর্জ প্যালেট, ঠিক আছে? সেন্ট্রিফিউগেশন মূলত সাইটোপ্লাজমকে আবার কথা হচ্ছে সাইটোপ্লাজমকে কতক্ষণ ঘুরাইলে আমি এই রাইবোজোমকে পৃথক করতে পারবো? এটা হচ্ছে tan ইনভার্স 13 সেকেন্ডের মধ্যে। tan ইনভার্স 30 সেকেন্ড। সাইটোপ্লাজমের বেলায় রাইবোজোমকে পৃথক করতে গেলে কতক্ষণ সময়? কতক্ষণ? tan ইনভার্স 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে। কিছু কিছু জীব আছে যাদেরকে 70 বার ঘুরাইলে, 70 বার যদি ঘুরানো হয় তখন কি হয়? 30 সেকেন্ডের মধ্যে 70 বার ঘুরাইলে রাইবোজোম পৃথক হয়। আবার কোন জীব আছে যাদেরকে 80 বার ঘুরানোর পরে রাইবোজোম কি হয়? পৃথক হয়। অর্থাৎ tan ইনভার্স 13 সেকেন্ডের মধ্যে রাইবোজোমকে 70 বার ঘুরালে কিছু কিছু রাইবোজোম পৃথক হয়। আবার tan ইনভার্স 30 সেকেন্ডের মধ্যে সাইটোপ্লাজমকে 80 বার ঘুরানোর পরে গিয়ে রাইবোজোম কি হয়? পৃথক হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। রাইবোজোম
এর উপর ভিত্তি করে রাইবোজোম কয় ধরনের? 70s রাইবোজোম, একটা হচ্ছে 80s রাইবোজোম। এই যে S কথাটা পূর্ণরূপ হচ্ছে ভেটবার, S কথাটা পূর্ণরূপ কি রে? S কথাটা পূর্ণরূপ হচ্ছে ভেটবার, ভেটবার। উনি একজন জার্মান বিজ্ঞানী, উনি একজন কি বিজ্ঞানী? জার্মান বিজ্ঞানী। জার্মান ভাষায় প্রথম শব্দটা, প্রথম লেটারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে উচ্চ থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে? যেমন তোমরা জৈব যৌগে, আমরা তোমাদেরকে 9 10 যখন জৈব যৌগের নামকরণ পড়াচ্ছিলাম বা জৈব যৌগের ইতিহাস পড়াচ্ছিলাম, ওখানটা বলছিলাম জন ভোলার উচ্চারণ হচ্ছে ভি, কিন্তু আসলে এটা হচ্ছে ডব্লিউ, এটা কি রে? ডব্লিউ, ঠিক আছে? আচ্ছা, এখানে এত কিছু বলার দরকার নেই। রাইবোজোমকে প্রথম পৃথক করার জন্য সেন্ট্রিফিউগেশন করার জন্য যে মূলনীতি, এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী ভেটবার। সেন্ট্রিফিউগেশন মূলনীতির আবিষ্কারকে বিজ্ঞানী ভেটবার। এই যে ভেটবারকে প্রথম লেটার হচ্ছে এস, তাই একে এস দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে 70s, একটা হচ্ছে কি রে? 80s। 70s কাদের মধ্যে হয়? যারা প্রোক্যারিওটিক। 70s কাদের মধ্যে হয়? যারা কি রে? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে কি? উন্নত নাকি অনুন্নত? উন্নত। আদিবাসী। উন্নত। আর ইউক্যারিওটিক উদাহরণ কি? যারা 80s তারা হচ্ছে ইউক্যারিওটিক। আচ্ছা বলো তো এবার, তোমাদের মধ্যে কি 70s রাইবোজোম নাকি 80s রাইবোজোম? 80s। স্যার দুইটা অঙ্গাণুতে 70s আছে। স্যার দোনোটাই আছে। স্যার দোনোটাই আছে। হ্যাঁ দুটোটাই আছে। দোনোটাই আছে। কিভাবে বলো? কিভাবে? স্যার স্যার আমাদের মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের 70s। এই কথাটা কে বলছে? এই কথাটা কে বলছে? স্বয়ম্ভু? জি স্যার। গাধা, করদব সম্রাট, আমি তোমাকে মাইটোকন্ড্রিয়ার কথা জিজ্ঞেস করছি? আমি তোমাকে রাইবোজোমের কথা জিজ্ঞেস করছি। এই গাধা, না আমাদের মধ্যে তো আমাদের মানে পুরো বডিটা হিসাব করতেছেন না। প্রায় দাঁত ফেলে দিব আমি বলছি তোমাদের মধ্যে কোন ধরনের রাইবোজোম আছে? কোন ধরনের? 80s। 80s রাইবোজোম 80s। আমাদের রাইবোজোম কি রে? 80s। তুমি 80s। এখানে মাইটোকন্ড্রিয়ার কথা কেন আনতেছো? প্লাস্টিডের কথা কেন আনতেছো? প্রশ্ন বুঝতে হবে। এখানে পারাটা ইম্পর্টেন্ট না, প্রশ্ন বোঝাটা ইম্পর্টেন্ট। আমি তোমাকে মাইটোকন্ড্রিয়ার কথা জিজ্ঞেসই করি না, আমি বলছি রাইবোজোমের মধ্যে আমাদের মধ্যে কোনটা আছে? অবশ্যই 80s। যারা বলছে দুটাই আছে তাদেরকে থাপ্পড়ে দাঁত ফেলে দেওয়া উচিত। রাইবোজোম অলওয়েজ 80s মানুষের মধ্যে, ঠিক আছে? ওকে স্যার বুঝছি। দ্বিতীয় কারণ এগুলো হচ্ছে, এই কথাটাই এত বেশি বলতেছি কেন, এমসিকিউ তে আসবে। নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটি ভুল? লেখা আছে মানুষের মধ্যে 70s ও 80s উভয় রাইবোজোম আছে। এটা কি শুদ্ধ? না। মানুষের মধ্যে রাইবোজোম কত রে? 80s। মাইটোকন্ড্রিয়া 70s, ঠিক আছে? আমার কথা কি বুঝছো? বুঝছি স্যার। অনেকে এটা বুঝতে পারে না, আমাকে এখনো ছিল। বুঝছো কিনা? জি স্যার। এখন এই যে রাইবোজোম যেটা বললাম, এক একটা রাইবোজোমের মধ্যে আবার একাধিক ইউনিট থাকে। একটা রাইবোজোম, তোমাদের মধ্যে শীটের মধ্যে একটা চিত্র আছে, একটা রাইবোজোমের মধ্যে আবার একাধিক কি আছে? রাইবোজোমের মধ্যে একাধিক ইউনিট আছে। এটা পুরাটা হচ্ছে একটা রাইবোজোম, এটা পুরাটা কি রে? রাইবোজোম। রাইবোজোমের মধ্যে দুটো পার্ট, একটা বড় একটা ছোট। যেটা বড় এটা হচ্ছে লার্জ রাইবোজোমাল সাবইউনিট, এটা হচ্ছে লার্জ রাইবোজোমাল সাবইউনিট। আর যেটা ছোট এটাকে বলা হয় স্মল রাইবোজোমাল সাবইউনিট। স্মল তাহলে একটা হচ্ছে লার্জ ribosomal subunit, একটা হচ্ছে স্মল রাইবোজোমাল সাবইউনিট। এই লার্জ মানে বড়, স্মল মানে ছোট। রাইবোজোমাল মানে রাইবোজোমের সাবইউনিট, টোটাল ইউনিটের মধ্যে আলাদা অংশ, সাবইউনিট। কথা কি বুঝতেছো? ইয়েস স্যার। অনেকে বলে যে আমরা বাসায় কি থাকি? সাবলেট থাকি। সাবলেট মানে একজনের ভাড়া নিছে, সেখান থেকে আবার আমরা ভাড়া নিছি। জমিদার থেকে একজন নিছে, সেখান থেকে আবার আমি নিছি, এটাকে বলা হয় সাবলেট। বুঝছো তোমরা? বুঝছি স্যার। তাহলে এটা হচ্ছে লার্জ রাইবোজোমাল সাবইউনিট, এটা হচ্ছে স্মল রাইবোজোমাল সাবইউনিট। দুইটা মিলে একটা রাইবোজোম, দুইটা মিলে একটা কি রে? রাইবোজোম। কথা কি বুঝতেছো? এবার আসো, হ্যালো, ইয়েস স্যার শোনা যাচ্ছে। এবার 70s যে রাইবোজোম আছে, মনে করো এটা হচ্ছে একটা 70s, মনে করো এটা 70s। 70s এর মধ্যে যেটা লার্জ সেটা হয় 50s, আর যেটা স্মল সেটা হয় 30s। এখন কেউ প্রশ্ন করবে না। তাহলে 70s এর মধ্যে একটা হচ্ছে 50s, একটা হচ্ছে 30s। তোমরা বলে এর মধ্যে কোনটা লার্জ হবে, 50 না 30? 50।
তো 50 এটা 50 হচ্ছে LRSU, এটা হচ্ছে SRSU, স্মল রাইবোসোমাল সাবইউনিট, লার্জ রাইবোসোমাল সাবইউনিট। যেটা 80S ওখানে, যেটা 80S সেটা আবার একটা হচ্ছে 60S রাইবোসোম, একটা হচ্ছে 40S রাইবোসোম। একটা 60S একটা গিরে 40S, একটা 60S একটা গিরে, তাহলে লাস্টটা 60, স্মলটা কত 40। এটা বলার সাথে সাথে এক শ্রেণীর কুচক্রী মহল তেলে বেগুনে জ্বলে উঠবে। পাইছি আবার, হ্যাঁ বলছে স্যার এটা তো 60 আর 40 100 হয়, আপনি 80 লিখছেন, আবার এটা 70 হয় 50 30 মিলে 80 হয়, আপনি 70 কেন লিখছেন? লিসেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুন। একটা কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা, একটা কথা আছে না, 10-এর লাঠি একের একের বোঝা। বোঝা। ইউনাইটেড উই ব্রেক, সরি ইউনাইটেড উই স্ট্রেংথ, কি বলে বলো না, একটা লাইন আছে না, United we stand, divided we fell. ইউনাইটেড উই স্ট্রেংথ ডিভাইডেড উই, যখন মনে করো, যখন এটা মনে করো, এটা ধরে নিলাম এটা হচ্ছে 70s রাইবো, মনে করো এটা কি রে, এটা 70s, 70 পুরোটা হচ্ছে 70s, অর্থাৎ যখন সে একসাথে থাকে, যখন লার্জ এবং স্মল একসাথে থাকে, তখন পুরো সাইটোপ্লাজমকে 70 বার ঘুরালে তারা কি হয়, পৃথক হয়। তারা 70 বার ঘুরালে তারা কি হয়, পৃথক হয়। হয়। কিন্তু বিজ্ঞানীরা মনে করো, বিজ্ঞানী কি করো, লার্জ এবং স্মলটাকে পৃথক করে ফেলছে। লার্জ এবং স্মলটা একসাথে নাই, লার্জ এবং স্মলকে একসাথে আছে না স্যার। যদি যদি সিঙ্গেল শুধু এটাকে নিয়ে কাজ করি, তখন দেখা যায় 50 বার ঘোরাতে হয়। কয়বার ঘোরাতে হয়? 10 ইনভার্স 30 সেকেন্ড মধ্যে কয়বার ঘোরাতে হয়? 50 বার। আর যেটা স্মল রাইবোসোমাল সেল দেখা যায়, যদি শুধু আমি এটাকে নিয়ে ঘুরাই, তাহলে কয়বার ঘোরাতে হয়? 30 বার। 30 কয়বার বার। ঘোরাতে হয়? তাহলে আমি 30 যদি বার। আলাদা আলাদা কাজ করতাম, যদি আলাদা আলাদা কাজ করতাম, এটাকে ঘুরাইতে হতো 50 বার, এটাকে ঘুরাইতে হতো কয়বার? 30 বার। মোট কয়বার ঘুরাতে হইতো? মোট কয়বার? 80 বার। 80 বার। 80 বার। একসাথে থাকে, তারা যখন একসাথে থাকে, তখন দেখা যায় 50 বারও ঘুরাইতে হবে, 30 বারও ঘুরাইতে হবে, দুইটা মিলে টোটাল যদি 70 বার ঘুরালে তারা কি হবে? তাহলে আলাদা আলাদা থাকলে বেশি কষ্ট করতে হবে নাকি সিঙ্গেল একসাথে থাকলে বেশি কষ্ট করতে হবে? আলাদা আলাদা থাকলে কষ্ট। তারা যদি আলাদা থাকে তাহলে আমাকে কষ্ট বেশি করতে হচ্ছে, আমাকে বেশি বার ঘুরাতে হচ্ছে। 50টা লাস্টটাকে আলাদা করার জন্য 50 বার ঘুরে, আর স্মলটাকে আলাদা করার জন্য 30 বার ঘুরাতে হবে। কিন্তু তারা যদি একসাথে থাকে, টোটালটা মিলে 70 বার ঘুরাইলে হয়ে যায়। কথা কি বুঝছো? স্যার জি স্যার। অনেক সময় বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন অফার দেয়, বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন অফার দেয় যে আপনি যদি সব টাকা একসাথে দিয়ে দেন 500 টাকা ডিসকাউন্ট, সব টাকা একসাথে দিয়ে দিলে 500 টাকা কি পাবেন? 1000 টাকা কি পাবেন? ডিসকাউন্ট পাবেন। আর মান্থলি সিস্টেমে গেলে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। এরকম আর কি অনেকটা। আর এই কনফিউশন কি কারো আছে? এই কনফিউশন কি কারো আছে? না স্যার। থাকলে বলতে পারো, থাকলে বলতে পারো। স্যার বলো বলো। স্যার যখন একসাথে ঘুরাবো তখন কি দুইটা আলাদা হয়ে যাবে নিজে নিজে? না না, তখন তো আলাদা হবে। স্যার, তুমি তখন যদি তো দুইটা আলাদা একসাথে থাকবে। স্যার 80 যেটা দেখছেন ওখানে কি একসাথে ঘুরালে আমরা 80 এর ভিতর ঘুরে ফেলতে পারবো না, তো আলাদা আলাদা ঘুরালে 60 আর 40। একবার 40 বার, একবার একজনকে ঘোরানোর জন্য 60 বার, একজনকে ঘোরানোর জন্য 40 বার, আলাদা করে। স্যার ওইটা না তো 70 বার ঘুরালে আমরা যে রাইবোজোমটা পাবো ওইটা কি দুইটা একসাথে থাকবে, মানে কি লার্জ আর স্মলটা একসাথে লেগে থাকবে? তা আবার হ্যাঁ, ঘুরে একসাথে আবার লেগে পৃথক থাকবে। করতে হবে না? তখন তো আবার বেশি কষ্ট হচ্ছে না? তাই বেটা, তখন তো তোমার জন্য সহজ। তুমি তো এখন তো সাইটোপ্লাজমের মধ্যে অনেক কিছু মিক্স আছে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, জালিকা, গোলজি অবস্থা, হাবিজাবি সব মিক্স আছে। এখন তুমি শুধু রাইবোজোম নিয়ে কাজ করতেছো, তোমার জন্য ইজি এটা। আচ্ছা স্যার তো স্যার পৃথক কখন থাকবে? হ্যাঁ, সময় পৃথক থাকবে দুইটা? বুঝি নাই। স্যার আপনি যে ওই লার্জ রাইবোজোমাল সাবইউনিট আর স্মল রাইবোজোমাল সাবইউনিট দুইটা বলছেন, ওটা কি সবসময় পৃথক থাকবে? নরমালি তো বুঝি নাই। একসাথে থাকবে, নরমালি একসাথে থাকবে। কিন্তু তুমি যদি পৃথক করতে চাও, তুমি যে আলাদা আলাদা করে পৃথক করতে চাও, এই জিনিসটা করা হয়, বুঝছো? আচ্ছা। তুমি যদি আলাদা আলাদা করে পৃথক করতে চাও, মানে ওদের কথা হচ্ছে আলাদা আলাদা পৃথক করতে চাও, আমাকে এতবার ঘুরাইতে হবে। কিন্তু তুমি যদি একসাথে পৃথক করতে চাও, তখন তোমাকে 70 বার ঘুরালে হবে, বা 80 বার ঘুরালে হবে। তো এখানে একসাথে ঘোরাবার উপর ভিত্তি করে এটা ইয়ে করা হয়েছে 70 আর 80। বুঝি নাই। একসাথে মানে দুইটা একসাথে ঘোরাবার উপর ভিত্তি করে করা হয়েছে এটা। হ্যাঁ, 70 সেকেন্ডস দুটো একসাথে। আচ্ছা, এতক্ষণ যেটা বলছি সেটা হচ্ছে রাইবোজোমের আকার, ঘূর্ণন নিয়ে। এখন হচ্ছে রাইবোজোমের উপাদান, রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদান কি বলছে বলতো? রাসায়নিক রে, হ্যালো স্যার রেকর্ডিং অফ করে দিতে বলেন।
1 মিনিট কেন থেকে কেন কম সময় টাইম শেষ অফ হয়ে যাচ্ছে রেকর্ডটা